সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। তোমরা জানো আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনার বিষয় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। নাগরিক শব্দটি তোমরা অবশ্যই বুঝবে, তারপরও আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, নাগরিক বলতে সাধারণত আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকা বা ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী জনগণই হচ্ছে ওই অঞ্চল এলাকার বা ভূখণ্ডের নাগরিক। আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ যে বিষয়টি আলোচনায় এসেছে তা হচ্ছে সুনাগরিক এবং সুনাগরিকের গুণাবলী। আচ্ছা, সুনাগরিকের গুণাবলী আলোচনার পূর্বে আমাদের সুনাগরিক সম্পর্কে জানা উচিত। সুনাগরিক কি? সুনাগরিক আমরা ভালো মানুষ বুঝি। সুনাগরিক নাগরিক হিসাবে একজন কর্তব্যপরায়ণ ভালো মানুষ। সুনাগরিক বলতে আমরা সাধারণভাবে এটুকু বুঝব যে কোনো অঞ্চলের নাগরিক, কোনো দেশের নাগরিক যদি তার দেশের আইন কানুন, তার দেশের সামাজিক বিধিবিধান, সংস্কৃতি মেনে চলে এবং তার দেশকে ভালোবাসে। আর দেশকে ভালোবাসা মানে দেশের সমস্ত আইন কানুন বিধিবিধানকে মেনে চলা, এর বিপরীতে কিছু না করা। তাহলে আমরা সুনাগরিক বলতে বুঝব একজন মানুষ যে দেশে বসবাস করে সেই দেশের সমস্ত আইন কানুন বিধিবিধান সামাজিক রীতিনীতি প্রথা সব কিছু মেনে নিয়ে চলে, এর বিপরীত কোনো কাজ করে না। আমরা সুনাগরিকের গুণাবলী, মৌলিক গুণাবলী 3টি হয়ে থাকে, আমি তোমাদেরকে দেখেছি। সুনাগরিক সুনাগরিকের গুণাবলী, মৌলিক গুণ সুনাগরিকের হচ্ছে 3টি। আমি ছক আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গুণগুলো মনে রাখবে। প্রথম গুণটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি তারপর হচ্ছে আত্মসংযম, হচ্ছে বিবেক বিচার। এই 3টি সুনাগরিকের মৌলিক গুণাবলী। এখন তোমাদের একটু ব্যাখ্যা করা প্রয়োজন, বুদ্ধি কি? আসলে বুদ্ধি না থাকলে মানুষ অনেক কিছুই বুঝতে পারে না। বুদ্ধি আছে জন্যেই মানুষ ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারেন। তার মানে সুনাগরিক হতে গেলে অবশ্যই সেই ব্যক্তিকে বুদ্ধিমান হতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে এবং এই বুদ্ধিমত্তা অর্জনের একমাত্র বা প্রধান উপায় হচ্ছে শিক্ষা গ্রহণ। একজন নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে,
তাহলেই তিনি সুনাগরিক হতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে আসি, আত্মসংযম। আত্মসংযম মানে কি? আত্মসংযমী হওয়া, অর্থাৎ একজন মানুষ সুনাগরিক হতে হলে তাকে আত্মসংযমী হতে হবে, আইন কানুন মেনে চলতে হবে, দুর্নীতি করা যাবে না, অনাচার অবিচার করা যাবে না। তাকে আত্মসংযমী হয়ে সমাজের যে কাজগুলো করলে সমাজের বিরোধী কোনো পর্যায়ে যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম হবে না, এইরূপ কাজকর্ম যদি আমরা করে থাকি তাহলে আমরা আত্মসংযমী হতে পারব। আর যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকি তাহলে কি হবে? সে আত্মসংযমী হবে না। রাষ্ট্রবিরোধী, দুর্নীতিবাজ, ঘুষখোর, অনেকে বিভিন্নভাবে অর্থের নানান রকমের জাল জুয়া চুরি করে থাকে। আসলে আমরা এদেশের নাগরিক, আমরা এই দেশকে ভালোবাসি। আর দেশের প্রতি যার ভালোবাসা থাকবে না, যে নিজের স্বার্থপর ব্যক্তিগণ আত্মসংযমী হতে পারে না। তাহলে আত্মসংযম হচ্ছে একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য বা গুণাবলী। বিবেক বিচার। বিবেক বিচার বলতে আমরা একটা মানুষ বা একজন নাগরিক ভালো মন্দের তফাৎটা বোঝা, তার শিক্ষা বুদ্ধিমত্তা খাটিয়ে সে আত্মসংযমী হবে এবং বিবেক বিচার খাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। একটা ব্যাপার খেয়াল করো, একটা মানুষ সে জ্ঞানী, সে যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট বুদ্ধিমত্তার সহিত সে কাজ করে, সে আত্মসংযমী, কিন্তু তার বিবেক বিচার না থাকলে তিনি সুনাগরিক হতে পারবেন না। কারণ কি? আমি একটা বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। তোমরা নিশ্চয়ই শুনেছ, 1 বছর আগে বুয়েটের একজন শিক্ষার্থী আবরারকে খুন করা হয়েছিল, নৃশংসভাবে খুন করা হয়েছিল। যাই হোক, আবরারকে যে হত্যা করেছিল সে অনেক ব্রিলিয়ান্ট ছিল। সে বললে ভুল হবে, তারা অনেক ব্রিলিয়ান্ট ছিল। শুধু বুদ্ধিমত্তা থাকলেই, আর যদি বিবেক বিচার না থাকে, সে কখনোই সুনাগরিক হতে পারে না। এজন্যই বললাম আবরারের কথা, যে সেখানে বুয়েট শিক্ষার্থী মানে তোমরা অনেক ব্রিলিয়ান্ট, আমি জানি। তোমাদের মতো তোমরাও একদিন বড় হয়ে বুয়েটে চান্স পাবে অনেকেই, কিন্তু শুধু তারা বুয়েটে চান্স পেয়েছে ব্রিলিয়ান্ট এ কারণেই যে তারা সুনাগরিক তা কিন্তু নয়। তারা নিজেই প্রমাণ করে দিয়েছে যে বিবেক বিচার না থাকলে কাউকে সুনাগরিক বলা যাবে না। তাহলে তোমরা সুনাগরিকের যে মূল গুণাবলী 3টি আছে, মৌলিক গুণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এছাড়াও সুনাগরিকের আরও কিছু গুণাবলী রয়েছে, আমি মুখে বলছি। এমন যে শাসন ব্যবস্থা সম্পর্কে জানা, অর্থাৎ তিনি যে অঞ্চলের দেশের নাগরিক, তা সে অঞ্চলের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, আইন মেনে চলা, আত্মবিশ্বাসী, অন্যায়ের প্রতি প্রতিবাদ করার মনোভাব, দেশের স্বার্থকে বড় করে দেখা, এরকম আরও অনেক গুণাবলী একজন সুনাগরিকের মধ্যে থাকবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে একজন সুনাগরিকের কি কি
গুণাবলী থাকা প্রয়োজন। আমি এবারে দ্বিতীয় পাঠে আসব। দ্বিতীয় পাঠে আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা। দ্বিতীয় পাঠ, বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। তোমরা দেখতে পাচ্ছ সুনাগরিকতার প্রতিবন্ধকতা বা বাধা। সুনাগরিক হতে বাধা কোথায়, বাধাগুলো কি কি, প্রতিবন্ধকতাগুলো কি? সুনাগরিকতার প্রতিবন্ধকতা যদি আমরা একটা তালিকা তৈরি করি তাহলে প্রথমে আসবে নির্লিপ্ততা। নির্লিপ্ততা কি? নির্লিপ্ততা হচ্ছে এমন একটা জিনিস, একটা মানুষকে কাজের প্রতি তার অনীহা, কাজ করার মানসিকতা থাকবে না। আর এই কাজ করার মানসিকতা না থাকার কিছু কারণও থাকতে পারে। সে নিরক্ষর হতে পারে, সে অলস হতে পারে, সে ফাঁকিবাজ হতে পারে। কাজের প্রতি তার একটা হীনমন্যতা, কেমন যেন একটা অনীহা দেখা যাবে। এরকম স্বভাবের মানুষগণ সুনাগরিক হতে পারে না। এরকম যদি তার কোনো আচরণ থেকে থাকে তাহলে সুনাগরিক হওয়ার পথে এই নির্লিপ্ততা একটা বড় বাধা হিসাবে কাজ করে। এরপর আসুন স্বার্থপরতা। আমি দুঃখিত, ক্যামেরাটা বারবার ডিস্টার্ব করতেছে। এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরে যেটা বলছিলাম, স্বার্থপরতা। স্বার্থপর ব্যক্তিগণ দেশের চেয়ে নিজের স্বার্থটাকে বড় করে দেখেন। তার এমন কোনো কাজকর্ম যেটা দেশের জন্যে ক্ষতিকর, কিন্তু সে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার বা লাভবান হওয়ার জন্য সমাজের এবং দেশের ক্ষতি সাধন করে। এই স্বার্থপরতা এমন একটি মানুষের ত্রুটি, চারিত্রিক ত্রুটি, যা সুনাগরিক হওয়ার পথে বড় বাধা। দলীয় মনোভাব। আমাদের গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিকতার মূল মন্ত্র হল অন্যান্য দল বা অপর দলের প্রতি মতামতকে শ্রদ্ধা জানানো। কিন্তু যদি এমন হয় যে শুধুমাত্র নিজের দল যা করবে সেটাই উচিত, সেটাই সঠিক, অন্য দলের উপর নিজের মতামতটাকে চাপিয়ে দেওয়া, নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে, এরকম হলে গণতন্ত্রের যে ধারাবাহিকতা এটা বজায় থাকে না। গণতন্ত্রের যে নিজস্ব স্বকীয়তা এটা বিনষ্ট হয়। যার কারণে এরকম মনোভাব পোষণকারী সুনাগরিক হতে পারে না। অজ্ঞতা ও
নিরক্ষরতা। অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞতা ও নিরক্ষরতা আমাদের দেশের একটা সুনাগরিকতার ক্ষেত্রে বড় বাধা। কারণ তোমরা জানো আমাদের দেশের 1/3 লোক নিরক্ষর। আর নিরক্ষর বা অজ্ঞ ব্যক্তিবর্গ অনেক কিছু বুঝতে পারেন না। তাদের বুদ্ধি খাটিয়ে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারেন না। সে কারণেই তারা সুনাগরিক হতেও পারেন না। এরপরে আসি দাম্ভিকতা। দাম্ভিকতা দাম্ভিকতা মানব চরিত্রের একটা বড় একটা নেতিবাচক দিক। একজন দাম্ভিক ব্যক্তি কখনোই সুনাগরিক হতে পারেন না। এই কারণেই যে একজন দাম্ভিক ব্যক্তি সর্বদাই নিজেকে বড় ভাবেন, অন্যের মতামতের কোনো গুরুত্ব দেন না, নিজের মতামতকে, নিজের ইচ্ছাকে অন্যের উপর চাপিয়ে দিয়ে সেটা বাস্তবায়ন করেন। আর এই দাম্ভিক ব্যক্তিগণ স্বাভাবিকভাবেই সমাজের অন্যান্য লোকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না এবং তিনি নিজেও সুনাগরিক হতে পারেন না। ধর্মান্ধতা অর্থাৎ ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। আমি এটা বলছি না নিজ নিজ ধর্মে যা আছে মানুষ বুঝে শুনে সেভাবে চলবে, এটা ঠিক। কিন্তু ধর্মান্ধ, না বুঝে না শুনে অনেক ধর্মান্ধ ব্যক্তি আছেন যেটা সঠিক নয়, কিন্তু সেটা নিয়ে বিশাল এক ঝামেলা বাঁধিয়ে দেয়। এটা করা যাবে না। এ ধরনের লোক সুনাগরিক হতে পারেন না। সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা একটা সুনাগরিকতার বড় প্রতিবন্ধক। এই সাম্প্রদায়িকতা বলতে আমরা বুঝব যে ধর্মীয় প্রভাব বিস্তার এখানে দুভাবে হতে পারে। সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ যে ধর্মের লোকজন আছেন তারা সংখ্যালঘিষ্ঠ যারা আছেন তাদের উপর ধর্মীয় প্রভাব বিস্তার করা এবং তাদের ধর্মকেই একমাত্র সহিশুদ্ধ এবং একমাত্র সঠিক ধর্ম মনে করা। আবার এটা উল্টো দিকেও হতে পারে যে সংখ্যালঘিষ্ঠ যারা সংখ্যালঘু, যে ধর্মের লোক কম, সেই ধর্মের লোকজনও এমন আচরণ করতে পারে যে আমাদের ধর্মই ঠিক, এটাই সঠিক, এটা এবং একমাত্র সঠিক পথ এটাই। এরকম যদি করে তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় এবং এই সাম্প্রদায়িকতাই হচ্ছে সুনাগরিক হওয়ার পথে একটা বড় বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক, সবশেষে আমি বলছি অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থনৈতিক অনগ্রসরতা অর্থাৎ তোমরা জানো আমাদের দেশে 50% অর্থাৎ শতকরা 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। অর্থনৈতিকভাবে কোনো জাতি যদি স্বাবলম্বী না হয়, অগ্রগামী না হয়, তাহলে তাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন তেমন ভালো হয় না। তারা নানাভাবে পিছিয়ে পড়ে থাকে। আর তোমরা এটাও জেনেছ যে বাংলাদেশের 1/3 লোক নিরক্ষর। আর একজন নিরক্ষর মানুষ
অর্থনৈতিকভাবে কতটা অগ্রসর হতে পারে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। তাই অর্থনৈতিক অনগ্রসরতা সুনাগরিকতার পথে একটা বড় বাধা। আমি অতি সংক্ষেপে এই বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতার কিভাবে দূর করা যায় একদম খুব অল্প সময়ের মধ্যে মৌখিকভাবে বলে দিতে চাই। যেমন আমরা প্রথমেই জেনেছিলাম যে নির্লিপ্ততা হচ্ছে সুনাগরিক হওয়ার পথে বড় বাধা। তাহলে কি করতে হবে? এরকম নির্লিপ্ততা পরিহার করতে হবে, যাতে কেউ তাদের নিজস্ব কাজের প্রতি অনীহা প্রকাশ না করে, অবহেলা না করে। ব্যক্তি স্বার্থপরতা, একজন স্বার্থপর ব্যক্তি সে শুধু নিজেকে নিয়েই ভাবে, তাই স্বার্থপরতা দূর করে দেশের স্বার্থ, সমাজের মানুষের স্বার্থকে বড় করে দেখতে হবে। দলীয় মনোভাব পরিহার করে গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করতে হবে। অজ্ঞতা ও নিরক্ষরতা দূর করার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। মানুষকে সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সার্বজনীন হতে হবে। মানুষকে সার্বজনীন হতে হবে। মানুষ তার দাম্ভিকতা পরিহার করবে, অন্যের মতামতের গুরুত্ব দেবে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো অন্যরও এই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো হয় সেরকম ভাবতে হবে। সাম্প্রদায়িকতা পরিহার করতে হবে এবং অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।